যা বলছিলাম যে মোবাইল ফোনের বিবর্তন হয়েছে, মোবাইল ফোনের বিবর্তন হয়েছে। কিরকম বিবর্তন? যেমন মনে করো সৃষ্টির প্রথমে যে মোবাইল ফোনটা ছিল সেই মোবাইল ফোনটা আর বর্তমান মোবাইল ফোনের কিন্তু পার্থক্য রয়েছে, পার্থক্য হয়েছে সময়ের প্রয়োজনে, আমাদের নিজেদের প্রয়োজনে। তো বিভিন্ন ধরনের পার্থক্য কিন্তু হয়েছে। উৎপাদনের প্রথম থেকে বর্তমান সময় পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আমরা মোবাইল ফোনের প্রজন্ম বলবো। আর এই মোবাইল ফোনের প্রজন্মটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট জেনারেশন মানে 1G, সেকেন্ড জেনারেশন মানে 2G, থার্ড জেনারেশন মানে 3G, আর ফোর্থ জেনারেশন মানে হচ্ছে 4G। এই হচ্ছে আমাদের 4টা জেনারেশন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করলে দেখতে পাবা যে প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশনকে আমরা 1G বলছি, 2G, 3G, 4G। কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে 5Gও রয়েছে। হ্যাঁ, আবার কোনো কোনো বইয়ে মোবাইল ফোনের 5Gও নির্ধারণ করেছে, বাট আমরা এখানে 4G পর্যন্ত বলবো, যেহেতু 5G আমাদের এত পপুলার না, সেহেতু আমরা 4G পর্যন্ত বলবো। তাহলে আমরা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন থেকে বর্তমান পর্যন্ত মোবাইল ফোনের যে সময়টা, সেই সময়টাকে বলা হবে মোবাইল ফোনের প্রজন্ম বা জেনারেশন। জেনারেশন 4 ধরনের হয়ে থাকবে: 1G, 2G, 3G and 4G। ফার্স্ট জেনারেশনের দুইটা চিত্র দিয়েছি, একটু খেয়াল করো। এই পাশে এন্টেনা সহ বেশ কিছু মোবাইল সেট রয়েছে, আর এই পাশে আমেরিকান একজন ভদ্রলোক মোবাইল ফোনটা হাতে নিয়ে রেখেছেন। দেখতেই পাচ্ছ যে কত বড় একটা মোবাইল সেট এবং এন্টেনা সহ। খুব বেশি দিন আগেও না, কিছুদিন আগেও মোবাইল ফোনের, প্রত্যেকটা মোবাইল ফোনের এন্টেনা থাকতো, এন্টেনা টান দিয়ে বের করে কথা বলতে হইতো। যাই হোক, এই ফার্স্ট জেনারেশন বা 1G মোবাইল সেটের একটা খুব ভালো একটা বৈশিষ্ট্য বলা যাবে না, একটা বৈশিষ্ট্য ছিল যে তুমি ফিক্সড হয়ে যেখানে কথা বলছো সেখানে একদম ফিক্সড হয়ে তোমাকে কথা বলতে হবে। একটু নড়বা, একটু নড়লেই মনে করো তোমার মোবাইল ফোনের লাইনটা কেটে যাবে, তোমাকে আবার কল করতে হবে, মানে নড়া যাবে না। তো এইরকম ফার্স্ট জেনারেশনের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মনে করো রেডিও সিগন্যাল হিসেবে অ্যানালগ সিস্টেমের ব্যবহার। মানে এই ফোনগুলাতে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হতো, ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা যেত না। ফ্রিকোয়েন্সি ব্যবহার হতো কম ব্র্যান্ডের। আমরা যেমন হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারি, ডাটা ব্যবহার করতে পারি, হ্যাঁ, ভয়েস পাঠাইতে পারি, আরো বিভিন্ন ধরনের অ্যাক্সেস করতে পারি। এগুলা কিন্তু ফার্স্ট জেনারেশনে ছিল না। হ্যান্ড অফ সুবিধা নেই। তাহলে হ্যান্ড অফটা কি? কিছুক্ষণ আগে বলেছিলাম, সংযোগ থাকা অবস্থায় তুমি যদি একটু অবস্থার পরিবর্তন করো তাহলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এটাকে বলা হয় হ্যান্ড অফ সুবিধা নেই। তার মানে তুমি লাইনে থাকা অবস্থায় তুমি নড়তে পারবা না, নড়লেই লাইনটা কেটে যাবে। এখানে সেমিকন্ডাক্টর মাইক্রোপ্রসেসর বেশ কিছু প্রযুক্তির ব্যবহার হয়েছে। সেমিকন্ডাক্টর মাইক্রোপ্রসেসর সব ধরনের মোবাইল প্রজন্মে ব্যবহার হয়, কারণ প্রসেসর ছাড়া, সেমিকন্ডাক্টর ছাড়া মোবাইল ফোন তৈরি করা পসিবল হবে না। ফার্স্ট জেনারেশনে লোকাল কল করা যেত একটা এলাকার ভিতরেই কিংবা কাছাকাছি। হ্যাঁ, আন্তর্জাতিক রোমিং সুবিধা তখনও ছিল না। রোমিং বলতে বিদেশের কল বোঝায় বা একটা নেটওয়ার্কের বাইরে অন্য একটা নেটওয়ার্কের কল বোঝায়। সমসাময়িক অন্যান্য ফোন অপেক্ষা আকারে ছোট, ওজনে হালকা, কিন্তু বর্তমান মোবাইল হ্যান্ডসেট অপেক্ষা আকারে অনেক বড় এবং ওজনে ভারী। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশনের কিছু বৈশিষ্ট্য আমরা পড়লাম। ফার্স্ট জেনারেশনের বৈশিষ্ট্যের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু প্রশ্ন করো। কারো কোনো বৈশিষ্ট্য আছে? প্রশ্ন আছে কারো কোনো? একজন আমাকে একটু রেসপন্স করো। কারো কোনো প্রশ্ন না থাকলে না বলো যে নাই। হ্যাঁ স্যার। ওকে, ফাইন। আমরা তাহলে আর একটু আগাবো, সামনে আগাবো। ফার্স্ট জেনারেশনের পরে আমরা সেকেন্ড জেনারেশন দেখবো। সেকেন্ড জেনারেশনের চিত্রগুলা খেয়াল করো, এটার মধ্যে এন্টিনা আছে, বাট এন্টিনা গুলা ফিক্স টাইপের।
হ্যাঁ, এন্টেনাগুলো ফিক্স টাইপের, এগুলো বড় করা যায় আবার ছোটও করা যায়, এন্টেনা টান দিলে ভিতর থেকে বেরিয়ে আসে। এখানে খুব স্মার্ট দুইটা বাটন মোবাইল ফোন দেখতে পাচ্ছি, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এগুলো সেকেন্ড জেনারেশনের। হ্যাঁ, 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই 10টা বছরকে সেকেন্ড জেনারেশন বলা হয় বা 2G। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হতো, আর এখানে ডিজিটাল সিগন্যালের ব্যবহার শুরু হয় সেকেন্ড জেনারেশনে। আর আমরা যে জিএসএম এবং সিডিএমএ প্রযুক্তি পড়ে আসছিলাম, সেই জিএসএম এবং সিডিএমএ দুইটা প্রযুক্তি কিন্তু এই সেকেন্ড জেনারেশনে ঢালাওভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, উচ্চ ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, এখন আর নিম্ন ব্যান্ডউইথ বা কম ব্যান্ডউইথ ব্যবহার করা হয় না। ওটার মধ্যে আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না, সেকেন্ড জেনারেশনে কিন্তু রোমিং সুবিধা শুরু হয়েছে। মানে একটা নেটওয়ার্কের বাইরে অন্য একটা নেটওয়ার্ক কোম্পানির নেটওয়ার্কেও তুমি ফোন দিতে পারো। হ্যাঁ, তারপরে ওই যে আরেকটা সিস্টেম ছিল যে নড়লেই লাইন কেটে যাবে, সেই সিস্টেমটা মানে হ্যান্ড অফ সুবিধাটা কিন্তু এটার মধ্যে আছে। এইখানে তুমি দৌড়ায় কথা বলতে পারো, চলন্ত অবস্থায় কথা বলতে পারবা। বাট ফার্স্ট জেনারেশনে কিন্তু ওই সুবিধাটা ছিল না। এখানে জিএসএম প্রযুক্তিতে আমরা জানি যে সিম ব্যবহার হয়, আর সিডিএমএ প্রযুক্তিতে রিম ব্যবহার হয়। সুতরাং সেকেন্ড জেনারেশনে কিন্তু সিম এবং রিম দুইটারই ব্যবহার শুরু হয়েছে। এই প্রথম প্রিপেড সিস্টেম। প্রিপেড বলতে আগে তুমি বিলটা পে করে নেবা, পরে তুমি কথা বলবা। আগে তুমি টাকা ভরে নেবা, রিচার্জ করে নেবা, তারপরে তুমি ওইখান থেকে খরচ করবা। এটাকে বলে প্রিপেড সিস্টেম। সেকেন্ড জেনারেশন থেকে প্রিপেড সিস্টেমটা চালু হয়। সেকেন্ড জেনারেশনের মোবাইল গুলার উন্নতির কারণে SMS, MMS, ভয়েস মেল ইত্যাদি তুমি পাঠাতে পারবা। আর এই সেকেন্ড জেনারেশনের মোবাইলের উন্নতির ফলেই কিন্তু সেকেন্ড জেনারেশন থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহারটা চালু হয়েছিল। এই হচ্ছে আমাদের মোটামুটি সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? স্যার রিম মানে কি স্যার? হ্যাঁ, কি বুঝি নেই স্যার রিম মানে কি স্যার? প্রশ্নটা না আমি বুঝি নাই, প্রশ্নটা আরেকবার করবো আমাকে? স্যার আপনারা যে বলছিলেন স্যার সিম আর রিম দুটো ব্যবহার করা যায়, এটা হ্যাঁ, রিম মানে কি স্যার? আচ্ছা। আর রিম হচ্ছে সিডিএমএ যে কোম্পানি বা সিডিএমএ যে প্রযুক্তি, সেই সিডিএমএ প্রযুক্তির সিম কার্ডটাকে ওরা সিম কার্ড নাম না রেখে রেখেছে রিম কার্ড। রিম কার্ড রেখেছে। এখন রিম কার্ডে বৈশিষ্ট্য হচ্ছে সিম কার্ডে যে সমস্ত মোবাইল সেট চলে সেই সমস্ত সেটে রিম কার্ড চালালে চলবে না। হ্যাঁ, কারণ হচ্ছে রিম কার্ডের স্ট্রাকচারটা একটু অন্যরকম, সিম কার্ডের মতো না, ডিজাইনটাই চেঞ্জ। শুধুমাত্র সিডিএমএ প্রযুক্তিতে ব্যবহৃত সাপোর্টিং যে সেটগুলা, সেই সেটগুলার চালু করার জন্য এই রিম কার্ড ব্যবহার করা হয়। আর সিম তো আমরা জানি, সিম তো দেখছি আমরা। বুঝতে পারছি? দ্বিতীয় প্রজন্ম তো স্যার ওই যে টাচ মোবাইল ছিল না স্যার, তাহলে ইন্টারনেট কেমনে চালাইছে স্যার? বাটন ফোনে ইন্টারনেট চালানো যায়। বাটন ফোনে ইন্টারনেট চালানো যায়। তোমার যারা বাটন ফোন ইউজ করে তারা দেখবা ইন্টারনেটের একটা ওই যে পৃথিবী দেওয়াই থাকে, ওই পৃথিবী দিয়েই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবা তুমি, ওখানে সম্ভব। ও স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন আমি একটু প্রশ্ন করতে চাই। তোমাদের তো RST শাখার ক্লাস ক্যাপ্টেন গুলো এখনো আসে নাই, যাই হোক, ক্লাস ক্যাপ্টেন আমাদের দরকার নাই। যে কেউ আনসার করতে পারো। বলো, ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনের মধ্যে তোমার কোন সুবিধাটা সবচেয়ে খারাপ মনে হয়েছে ফার্স্ট জেনারেশনে? এমন একটা বৈশিষ্ট্য বলো যেটা তোমার কাছে খারাপ মনে হয়েছে, খারাপ লাগছে। রাইট, একটা জায়গায় থেকে যখন তুমি নড়বা তখনই তোমার লাইনটা কেটে যাবে, লাইনটা বিচ্যুত হয়ে যাবে। এটা একটা খারাপ দিক। সেকেন্ড জেনারেশনের কোন বৈশিষ্ট্যটা তোমার কাছে খুব ভালো লেগেছে?
স্যার ইন্টারনেট সংযোগ আচ্ছা, বা ইন্টারনেট চালানো যায় যেটা। ইন্টারনেট চালানো যায়, গুড। ইন্টারনেট চালানোর জন্য সবাই আসলে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে থার্ড জেনারেশনে যাব। থার্ড জেনারেশনে যাওয়ার আগে তোমাদের হোমওয়ার্ক থাকবে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনের 4টা পার্থক্য লিখতে হবে তোমাদের। ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনের 4টা পার্থক্য, এটা হোমওয়ার্ক থাকবে। থার্ড জেনারেশন 3G, 3G মোবাইল ফোন। 3G মোবাইল ফোনে যেহেতু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, প্রযুক্তিগুলো ইনক্রিজ হচ্ছে, সেহেতু কিন্তু আমরা আরো কিছু ফিচার এখানে পাবো আমরা। তো 2001 সাল থেকে একটা বড় ধরনের রেগুলেশন সারা পৃথিবীতে শুরু হয়েছে। 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই সময়টাকে 3G বলা হয়, থার্ড জেনারেশন। এই থার্ড জেনারেশনে প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং উভয় পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে। তার মানে হলো এখানে দুইটা প্রযুক্তি, প্যাকেট সুইচিং আর একটা হচ্ছে সার্কিট সুইচিং। সার্কিট সুইচিংটা ব্যবহার হয় হলো টেলিফোনগুলোতে। স্যার আপনি কি থেকে মোবাইলে কম বিকাশ নিয়ে কথা বলতেছেন? সরি, আরেকবার বলবা? স্যার আপনি কি এগুলো কি মোবাইলে মানে নেটওয়ার্কে কম বিকাশ নিয়ে কথা বলতেছেন? জি জি। স্যার এটা কি ইউটিউবে দিবেন কিনা স্যার? ইউটিউবে দিলেও হয়তো আজকে দেওয়া হবে না। কেন? স্যার একটু লেট করে ঢুকছে তো, তাই একটু মানে ইউটিউব থেকে বাকিটুকু দেখে দেবো, এই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে দুইটা প্রযুক্তির কথা বলা হয়েছে, একটা প্যাকেট সুইচিং একটা সার্কিট সুইচিং। একটু ভালো করে খেয়াল করতে হবে যে সার্কিট সুইচিং একটা সিস্টেম বা পদ্ধতি, যে পদ্ধতিতে আসলে ওই টেলিফোনগুলোতে ব্যবহার করা হয়। টেলিফোনগুলোতে ব্যবহার করা হয়, টেলিফোনে যখন আমরা ভয়েস পাঠাই বা কথা বলি, তখন ওই ভয়েস আমার লোকাল যেই সার্ভার রয়েছে টেলিফোনের বা লোকাল যে স্টেশন রয়েছে, সেই স্টেশন থেকে বিভিন্ন ওয়েতে ঘুরতে ঘুরতে তারপরে যার সাথে কথা বলি তার পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, ওইখানে একটা সিস্টেমই রয়েছে এরকম, যে এটাকে বলা হয় সার্কিট সুইচিং। আর প্যাকেট সুইচিং তাহলে বিষয়টা কি? আমরা ইসের মধ্যে এই মেথডে পড়ে আসছিলাম, ডাটা 3 ভাবে আসলে ট্রান্সমিট হয়, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই বিষয়গুলোই এখানে চলে আসতেছে। প্যাকেট সুইচিং মানে হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসের বেলায় বা মোবাইল ফোনের কমিউনিকেশনের বেলায় তুমি আর সার্কিট সুইচিং ব্যবহার করতে পারবা না, তখন তোমাকে প্যাকেট সুইচিং ব্যবহার করতে হবে। প্যাকেট সুইচিং হচ্ছে আমি আমার ডাটাটা বাইনারি ডিজিট আকারে আমার ডিভাইস থেকে বের হয়ে যাবে এবং সে বিভিন্ন ওয়েতে সে তার ডেস্টিনেশনের কাছে পৌঁছাবে, গিয়ে এক জায়গায় জড়ো হবে। আচ্ছা, তাহলে এই দুই পদ্ধতিতেই কিন্তু ডাটা ট্রান্সমিট শুরু হয়। তার মানে হলো আমি এখন এই মোবাইল ফোন থেকে আমার টেলিফোনে কথা বলতে পারবো, টেলিফোন থেকে মোবাইলেও কমিউনিকেশন চলে আসবে। আর যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আরো স্ট্রং হলো, উচ্চ ব্যান্ডউইথের হলো। এখন ডাটার স্পিডটা আরো বেড়ে গেল, 2 Mbps পর্যন্ত হয়। তার মানে মোবাইল ফোনে তুমি 2 Mbps পর্যন্ত 2 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারবা। জিপিআরএস স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নয়ন। জিপিআরএস মানে হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সিস্টেম। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। জিপিএস, তারপরে টিডিএমএ, সিডিএমএ যদি আলোচনা করা হয়েছে, এফডিএমএ, এগুলো নিয়ে একটু আলোচনা করব। নেটওয়ার্কে জিএসএম, এজ। আচ্ছা একটু বলে রাখি, এই যে এজ মানে E+ যেটা দেখায় আমাদের মোবাইলে, তারপরে H+ দেখায়, 4G দেখায়, এই ধরনের বেশ কিছু অপশন দেখায়। এই অপশনগুলো নিয়ে আজকে না, আমরা পরবর্তীতে কোনো ক্লাসে আলোচনা করব। জিএসএম, এজ, ইউএমটিএস, সিডিএমএ 2000, এই ধরনের স্ট্যান্ডার্ড ব্যবহার করা, মানে বিভিন্ন ধরনের যত উন্নত প্রযুক্তি আছে এখানে ব্যবহার শুরু হলো। থার্ড জেনারেশনে প্রথম কিন্তু তুমি ভিডিও কল, মানে দেখে দেখে কথা বলা, ভিডিও কনফারেন্সিং কলের শুরু হয়েছে এই থার্ড জেনারেশনে। রোমিং, ভিডিও কল যদি শুরু হয়ে গেল, রোমিং সুবিধাও কিন্তু সেকেন্ড জেনারেশনে হালকা পাতলা পাইছো, কম বেশি পাইছো। থার্ড জেনারেশনে পুরোদমে রোমিং পাওয়া গেছে।
আহ, এই রোমিং এর কারণেই কিন্তু পরবর্তীতে এক দেশ থেকে বসে বসে অন্য দেশে বন্ধু বান্ধবের সাথে কিংবা আত্মীয় স্বজনের সাথে দেখে দেখে কথা বলা শুরু হয়েছে। ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস, ফোমা, প্রযুক্তি ব্যবহার করে মোবাইলের ব্যাংকিং, ই কমার্স, ইমেইল, অন্যান্য ইন্টারনেট ভিত্তিক সার্ভিস প্রদান শুরু হয়েছে। হ্যান্ডসেট ইন্টারঅপারেবিলিটি সুবিধা ব্যাপক, মানে হচ্ছে ইন্টারঅপারেবিলিটি মানে হচ্ছে যে তোমার মোবাইল ফোনে এখন বিভিন্ন ধরনের অ্যাপস তুমি ব্যবহার করতে পারো এবং সেই অ্যাপস একাধিক অ্যাপস তুমি ব্যবহার করতে পারো একই টাইমে। আর হ্যান্ড অফ সুবিধা তো থাকছেই, এখন আর নড়লেও কথা কাটে না। এখন তুমি দৌড়ে বাসের মধ্যে থাকলেও, গাড়িতে থাকলেও, মোবাইল ফোনে থাকলেও, হুন্ডায় থাকলেও তুমি সমানে কথা বলতে পারবা। এই ধরনের সুবিধাগুলো থার্ড জেনারেশনে রয়েছে। আর প্রিপেড সিস্টেম যেটা সেকেন্ড জেনারেশনে চালু হয়েছিল সেটা তো আছেই। পোস্টপেড সিস্টেমও এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, থার্ড জেনারেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার পোস্ট না স্যার। ব্যবহার করা পোস্টপেড। স্যার বলেন, প্রশ্ন থাকলে বলেন। স্যার ওই স্যার, এই তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশনে তো স্যার এই ফোন আর টেলিফোনের মাধ্যমে কথা বলা শুরু হয় স্যার। দ্বিতীয় প্রজন্মে কি এটা ছিল না? দ্বিতীয় প্রজন্মে যেখানে ইয়া হয়েছে, কথা বলা শুরু হয়েছে, সেখানে আমরা কিন্তু দেখলাম যে ডিজিটাল একটা বিষয় রয়েছে। দেখো, রেডিও সিগন্যাল হিসেবে ডিজিটাল সিস্টেমের ব্যবহার, এইখানে কিন্তু তখন ওই সিস্টেমটা চালু হয় নাই। ফার্স্ট জেনারেশনে কিন্তু ছিলই না, কারণ ফার্স্ট জেনারেশনে হচ্ছে অ্যানালগ সিস্টেমের ব্যবহার, জাস্ট অ্যানালগ, তার দিয়ে ডাটা যাবে কিংবা তার ছাড়া ডাটা যাবে, ডাটাটা আসবে, অ্যানালগ সিস্টেম, একেবারে অ্যানালগ। এই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনে এই সিস্টেমটা ছিল না। হ্যাঁ, আর যদি উন্নত সেট, থার্ড জেনারেশন যেহেতু উন্নত সেট আবিষ্কার হয়ে গেল এবং এইখানে সিস্টেমটা প্রথম ইয়া করা হয়েছে, প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং, দুইটা পদ্ধতি চালু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে। আর কি কোনো প্রশ্ন করবা? থার্ড জেনারেশন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা লাস্ট ওয়ান ফোর্থ জেনারেশন নিয়ে একটু দেখে আসি, যে 4Gটা কি। আমরা একটা মোবাইল সেট দেখতে পাচ্ছি, মোবাইল সেটে একটু বাঁকানো, মানে ভিডিও কল দেওয়া আছে, পাশে আরো কিছু ভিডিও চ্যানেলের একটা সিনারি আছে। যাই হোক, এটা একটা সিম্পল একটা ছবি, এটা মানে জাস্ট নমুনা, আর কিছুই না। এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আমি ইন্টারনেটে আমরা বসে বসে ভিডিও দেখছি। এই ফোর্থ জেনারেশনে উচ্চ গতির ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস ব্যবহার করা যায়। আমরা এটা জানি যে ব্রডব্যান্ড সার্ভিস মোবাইল ফোনে ডাটা কিনে ব্যবহার করতে পারি, অথবা বাসায় যদি তুমি ব্রডব্যান্ডের কানেকশন নাও, সেখানে রাউটারের মাধ্যমে তুমি এই ধরনের মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস নিতে পারো। এখানে একেবারে উচ্চ গতি 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস তুমি ব্যবহার করতে পারো। প্রকৃত ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 20 Mbps, মানে এখন হাইস্ট যে সেটগুলা পাওয়া যায় সেখানে তুমি ডাটা ট্রান্সফার মানে 20 Mbps লাইন তুমি এট এ টাইম ব্যবহার করতে পারবা। 20 Mbps কিন্তু মানে অনেক উচ্চ গতি সম্পন্ন, 20 মেগাবিট পার সেকেন্ড। এখানে 3D ব্যবস্থা রয়েছে, 3D ছবির বা 3D মুভির ব্যবস্থা রয়েছে। আমরা ইউটিউবে গেলে প্রায় দেখি যে একটা মোবাইল সেট ফ্লোরে কিংবা একটা টেবিলে রাখা আছে, এখান থেকে আলোগুলা উপরে আসে এবং উপরে ইসের মতো মানে লাইটিং এর কারণে একদম পুরো বাস্তব হয়ে আসে। যেমন একটা রোবটের নাম আমরা, হিকারি একটা রোবটের নাম আমরা শুনেছিলাম। হ্যাঁ, গত বছর একটা বোর্ডে মনে এরকম প্রশ্ন আসছিল, মোবাইল ফোন বা ডিভাইস থাকবে, সেখানে একটা পুতুল দেখা যাবে, পুতুলটা বিভিন্ন ধরনের কথা বলতেছে। হ্যাঁ, মানে হচ্ছে এই প্রযুক্তিটার নাম কি একজন আমার বলতো, যে মোবাইল ফোনটা সামনে রাখার পরে উপরে ডিসপ্লে আসে বাতাসের মধ্যে, এর নাম কি?
কি একটু বলো তো আমাকে। স্যার 3D ডাইমেনশন। থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রিক, বাট ত্রিমাত্রিক হইলেও এটার একটা কি যেন নাম আছে, রিসেন্ট একটা নাম দিছে, আমি ভুলে গেছি যদিও। আমাকে দেখে তারপরে বলতে হবে। এই থ্রি ডি বললেই শুধু হবে না, থ্রি ডি এর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। মানে তুমি বুঝতেছো ওই স্ক্রিনটা থাকবে নিচে, বাট এর যে ডিসপ্লেটা হবে সেটা বাতাসে ডিসপ্লে হবে, বাতাসে ডিসপ্লে হবে। তুমি বাতাসে দেখবা যে ইয়া করতেছে, তুমি একটা মুভি দেখতেছো, মুভিটা বাতাসে মুভিটা চলতেছে, এরকম। কোনো পর্দা লাগবে না, এখন তো প্রজেক্টরের স্যার পর্দা লাগবে। রিয়েলিস্টিকের মতো আর কি। হ্যাঁ, পুরো রিয়েলিস্টিকের মতো হবে। ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে শুধুমাত্র প্যাকেট সুইচিং পদ্ধতির ব্যবহার। এইখানে হাই ডেফিনেশন কিংবা হাই ক্লাসিফিকেশনের কারণে এইখানে প্যাকেট সুইচিং পদ্ধতি চালু হয়েছে। প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করে কিন্তু এই মোবাইল ফোন থেকে তুমি ডাটা অ্যাক্সেস করতে পারো বা ডাটা আদান প্রদান করতে পারো। আইপি বেসড বা আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, আর ইন্টারনেট প্রোটোকল আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতে রয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতে কিন্তু মোটামুটি এখন সব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আইপি অ্যাড্রেস দেওয়া থাকে বা আইপি নাম্বার দেওয়া থাকে। আমরা জানি যে আইপি দুই ধরনের, IPv4 এবং IPv6। চ্যাপ্টার 4-এ আমরা পড়ে আসছিলাম। IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এবং IPv6 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। তো এইরকম আইপি বেসড মোবাইল ফোন হবে। এবং এই আইপি যখন তুমি যখন একটা মোবাইল দিয়ে, তোমার ডিভাইস দিয়ে ইসের এই যে ল্যাপটপের কিন্তু আইপি আছে, ল্যাপটপের আইপি আছে, তারপর ট্যাবেরও আইপি আছে, ভালো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোর আইপি রয়েছে। তো এই ডিজিটাল ডিভাইসগুলো দিয়ে যখন তুমি অ্যাক্সেস করবা, তখন কিন্তু ডকুমেন্টেড থাকবে যে তুমি কোন সাইটে ভিজিট করছো বা কোন সাইটে কি কাজ করতেছো, এগুলো সব দেখা যায়। তুমি মনে করো না যে তুমি একলা রুমে ওই দরজা বন্ধ করে তুমি কোথায় কোথায় অ্যাক্সেস করলা, এটা কেউ দেখবে না কিংবা জানবে না, তা না। কিন্তু এটা কিন্তু বোঝা যায়, জানা যায়। হিস্টোরিতে চেক করলেই বোঝা যাবে যে এই ডিভাইসটা কোন কোন সাইটে কতক্ষণ ছিল, কতক্ষণ অ্যাক্সেস করেছে। তবে এই ক্ষেত্রে হ্যাকাররা তাদের আইপি গুলা হাইড করে ফেলে, তাদের আইপি গুলা হিডেন করে ফেলে, হিডেন করে তারপরে কাজ শুরু করে, যার কারণে ওদের ট্রেস করা পসিবল হয় না। ওগুলো আবার হিডেন করার বা হাইড করার বেশ কিছু সিস্টেম রয়েছে, অ্যাপস রয়েছে, তার জন্য আলাদা অ্যাপস ব্যবহার করতে হয়। আর সেগুলো আমরা অন্য একদিন আলোচনা করব, অন্য একদিন মজার গল্প করতে করতে গেলে আলোচনা করব, আজকে আলোচনা করব না। তো আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন মনে করো আমরা যে হটস্পট পড়েছিলাম, হটস্পটের 3টা প্রযুক্তি পড়েছিলাম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইমেক্স। এই সিস্টেমগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যদিও থার্ড জেনারেশনে বেশ কিছু সেটেও আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছি। সেকেন্ড জেনারেশনে অল্প কিছু ব্যবহার ছিল, টোটাল ব্যবহার ছিল না হটস্পটের, কিন্তু এই 4th জেনারেশনে কিন্তু টোটাল ফুল সাপোর্ট নিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারবো। তারপরে WLAN মানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করবা যেটা ওয়্যারলেস হবে, তারবিহীন হবে। তারপরে জিপিএস সিস্টেম আমরা সবাই জানি যে হোয়াট ইজ জিপিএস। কেউ একজন বলবো আমাকে জিপিএস মানে কি? স্যার জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। মানে এটা দিয়ে কি করে? স্যার পজিশন জানা যায় স্যার। পজিশন জানা যায়, অবস্থান জানা যায়। গুড। ওই লোকেশন আমাদের কিন্তু বলে দেওয়া যায় যে আমি কোন লোকেশনে আছি। গুগল আর্থ এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছে। এরকম বেশ কিছু প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তিগুলো আমরা এই 4G তে ব্যবহার করতে পারবো। এখানে যদিও বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া হয় নাই, তারপরেও কিছু বৈশিষ্ট্য আমি বলেই রাখি যে 4G তে আমি কিন্তু আমার এমন কিছু ডিভাইস বের হয়ে আসবে যে ডিভাইসগুলোতে আমার টাচ করে কথা বলতে হবে না। আমি কমান্ড দিব, ডিভাইস সেই কাজগুলো করে দেবে আমাকে। আমি বলবো যে ফোন দাও, অনেককে ফোন দাও, তখন দেখো যে অনেকের কাছে অটোমেটিক ফোন চলে গেছে। স্যার ইন্ডিয়া এরকম বের হইছে স্যার। হ্যাঁ, বের হয়ে গেছে অলরেডি সেটগুলো এরকম।
তারপর মনে করো তুমি এখন ফেসবুক অ্যাক্সেস করবা, তোমার মোবাইলটা লক করা আছে, বলবা যে ওপেন দ্য ফেসবুক, ফেসবুক চালু হয়ে গেল। তারপর ক্লোজ দ্য ফেসবুক, ক্লোজ হয়ে গেল। হ্যাঁ, একটা কল আসছে, ওকে রিসিভ, অটোমেটিক রিসিভ হয়ে যাবে, তুমি কথা বলতেছো। এরকম কমান্ড দিয়ে দিয়ে তুমি কিন্তু তোমার ডিভাইসটাকে কাজ করাতে পারবা বা তোমার কথাবার্তা শোনাইতে পারবা। ওকে, এরকম মানে বেশ কিছু ফ্যাসিলিটি আমাদের চলে আসছে ইতিমধ্যে, আরো প্রযুক্তির উন্নতি হবে। তো স্যার জেনারেশন, সেখানে স্যার আমার এই প্রযুক্তিটা তো অপব্যবহার করতে পারে স্যার। আমার এই প্রযুক্তিটা আর কি স্যার, এই যে বললেন যে কমান্ড দেওয়ার মাধ্যমে কথা বলতে পারবো, সেখানে তো অন্য কেউ এই কাজটা করতে পারবে। আমার না, হ্যাঁ, এইখানে ভয়েস রেকর্ড থাকে। সিকিউরিটির একটা তোমার বিষয় voice রয়েছে, সিকিউরিটির একটা বিষয় রয়েছে। যেমন মনে করো খুব সম্প্রতি না বলা যাবে না, বেশ কিছুদিন যাবতীয় মোবাইলের লকিং সিস্টেমে যে প্রযুক্তি আসছে, প্যাটার্ন দেওয়া যায়। প্যাটার্নটা কিন্তু যে কেউ আঙ্গুলে টাচ করে দিতে পারে, প্যাটার্ন যদি জানে। বাট যখনই আইরিশ বা ফেস রিকগনিশনের বিষয়টা আছে, সেইখানে কিন্তু তুমি আর তুমি তোমার চোখ দিয়ে যদি তুমি লকটা দিয়ে রাখো, পাসওয়ার্ডটা দিয়ে রাখো, পরবর্তীতে কিন্তু সেই চোখ ছাড়া অন্য কোনো চোখ, যতই চোখের সামনে নিয়ে যাও, তাও কিন্তু সে খুলবে না, সে বলবে রং পাসওয়ার্ড। বিষয়টা মনে হয় তোমরা খেয়াল করেছো। শুধু তাই না, এই ফেস রিকগনিশনও কিন্তু সেম বিষয়টা। তোমার ফেস দিয়ে তুমি যদি লক করে থাকো, সেট করে থাকো, তাহলে কিন্তু তোমার ফেস ছাড়া অন্য কোনো ফেস এটা খুলবে না, এই লকটা খুলবে না। তো এরকম কিছু বিষয় আছে, যখন তুমি তোমার ভয়েস দিয়ে তুমি কমান্ড করবা, সেট করে রাখবা যেটা আমার ভয়েস, তখন কিন্তু অন্য কোনো ভয়েস এখানে কাজ করবে না। ইভেন তুমি যদি, তোমার যদি ঠান্ডা কাশি বা হাঁচি কাশি হয়, তোমার টোন যদি চেঞ্জ হয়ে যায়, সেই সেম ফ্রিকোয়েন্সিতে না থাকে, তাও কিন্তু তোমার ডিভাইস তোমার কথা শুনবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, ফাইন। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমি একটু রিভিউ করে আসব। যদিও এই জেনারেশন থেকে একটা বছর, খুব সম্ভবত 17 সালে একটা বোর্ডে 10 মার্কসের প্রশ্ন কিন্তু একটা সৃজনশীল, ফুল সৃজনশীল কিন্তু এখান থেকে চলে আসছিল। সুতরাং আমরা একটা ইয়া করব না, মানে স্কিপ করব না, আমরা একটু পড়ে যাব, খুব ইজি, একবার পড়লেই পারবা। আমি আরেকবার রিভিউ করছি যে জেনারেশনটাকে টোটালটা আমাকে টাইমটাকে বোঝানো হবে। সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত যে মোবাইল ফোনগুলো আবিষ্কার হয়েছে, সেই টাইমটাকে জেনারেশন বলা হবে। জেনারেশনটাকে 4 ভাগে ভাগ করা যায়: 1G, 2G, 3G এন্ড 4G। 1G এর বেশ কিছু মনে রাখার মতো বৈশিষ্ট্য হচ্ছে, এটা নড়লেই লাইন কেটে যাবে। তারপরে এটার মধ্যে অ্যানালগ সিগন্যাল ব্যবহার হয়, কম ব্র্যান্ডের ফ্রিকোয়েন্সি ব্যবহার হয়, হ্যাঁ, রোমিং সুবিধা নাই, মানে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কথা বলা যায় না। এরকম বেশ কিছু সুবিধা, 3-4টা সুবিধা মাথায় রাখতে হবে সবসময়। সেকেন্ড জেনারেশনে তোমার রেডিও সিগন্যাল হিসেবে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। এইখানেই প্রথম জিএসএম এবং সিডিএম এ দুইটা প্রযুক্তি শুরু হয়েছিল। প্রিপেড সিস্টেমটা এখানে শুরু হয়েছিল। এসএমএস দেওয়া যায়, এমএমএস দেওয়া যায়, ভয়েস পাঠানো যায় এইখান থেকে। হ্যাঁ, তারপরে এখন আর নড়লেও লাইন কাটবে না, তুমি এখন হেঁটে হেঁটে কথা বলতে পারবা। এটা একটা বড় সুবিধা। তারপরে তোমার এই এই প্রথম এইখান থেকে ইন্টারনেট ব্যবহার, মানে পলিফোনিক মোবাইলেও কিন্তু ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল এত বছর আগে, সেই 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত, সেকেন্ড জেনারেশনটা। হ্যাঁ, তারপরে 3G তে আসো, 2001 থেকে 2008 সাল সময়কে 3G বলা হয়। এই 3G-তে প্রথম ভিডিও কল চালু হয়েছিল এবং রোমিং এর সিস্টেমটা আরো ডেভেলপ হয়েছে, ফলে আমরা এক দেশ থেকে অন্য দেশে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পেরেছি। হ্যাঁ, তারপরে এখন নড়লেও লাইন কেটে যায় না। তারপরে তোমার ডাটা ট্রান্সফার রেট যেটা, সেটা মোটামুটি 2 Mbps পর্যন্ত হয়ে থাকে। তারপরে তোমার এই যে ফোমা বা ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস করে ব্যাংকিং এর কাজ, ই কমার্সের কাজ, হ্যাঁ, ইমেইলের কাজ, অন্যান্য ইন্টারনেট ভিত্তিক যে সার্ভিসগুলা, সেই সার্ভিসগুলার আমরা পেয়েছি। এবং অ্যাপস, বিভিন্ন কোম্পানি বিভিন্ন অ্যাপস বের করেছে একদম ওদের নিজস্ব পার্সোনাল কাজের জন্যই। যেমন এখন কিন্তু অ্যাপস মানে প্লে স্টোরে অ্যাভেলেবেল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাপস পাওয়া যায় বিভিন্ন কাজের জন্য। তখন কিন্তু অত অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, এই থার্ড জেনারেশন থেকে এই অ্যাপস গুলার প্রচলন শুরু হয়েছে।
ওকে, এখন ফোর্থ জেনারেশনটা একটু দেখি। ফোর্থ জেনারেশনটা হচ্ছে 2009 সালের পর থেকে এই পর্যন্ত টোটাল টাইমটাকে আমরা ফোর্থ জেনারেশন বলবো। এখানে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করেছিলাম, যেমন প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডাটা ট্রান্সফার হবে, হাই স্পিড ব্যান্ডউইথে তুমি ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতে পারবা, এখানে ব্লুটুথ ইউজ করতে পারবা, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারবা, হ্যাঁ, তারপর জিপিএস পজিশনিং সিস্টেম, যেটা গ্লোবাল পজিশনিং সিস্টেম, এবং হাই পাওয়ারফুল মানে এই টাইপের লোকেশন তোমাকে ট্রেস করে দেবে, এইরকম পাওয়ারফুল অ্যাপসও তুমি এখানে ইউজ করতে পারবা। অনলাইনে বিভিন্ন ধরনের সার্ভিস তুমি নিতে পারবা। তো মোটামুটি এই 4G যে মোবাইল ফোনগুলো, সেগুলো সাধারণত ল্যাপটপ বা মানে ল্যাপটপ বা কম্পিউটারের মতোই মোটামুটি সমস্ত কাজকর্মগুলো করা যায়। এই হচ্ছে আমাদের মোবাইল জেনারেশন নিয়ে কথাবার্তা। মোবাইল জেনারেশনটা আমাদের পড়ে রাখতে হবে। এখন আমাকে বলো যে কার কার